রূপকথা প্রেসিডেন্সি থেকে বেরিয়ে বলল, বাস ধরব। পাবলো হেসে বলল, পাগল নাকি? বাস এমজি রোডে যে সময় নেবে তাতে হেঁটে আগে পৌঁছবো। চল একসাথে হাঁটি। সমস্ত ভিড় ভাট্টা আর গাড়ি চলাচলকে ডান দিকে রেখে ওরা হাঁটতে শুরু করল। রূপকথা জিজ্ঞেস করল, তোর নাম কি সত্যিই পাবলো? ঘাড় নাড়ল পাবলো। কেমন যেন গম্ভীর হয়ে বলল, আমার নাম পুষ্পল। কিভাবে পাবলো হয়ে গেল আমি নিজেও জানি না। রূপকথা বুঝল কথা বাড়ানোর জন্য একটা ভুল প্রসঙ্গ বেছেছে। কথা ঘুরিয়ে বলল, তোর বাড়ি কোথায়? এই যে আমার সঙ্গে যাচ্ছিস, ফিরতে তো দেরি হবে। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো পাবলো। হাসি হাসি মুখ করে বলল, আমার বাড়ি সিঙ্গুরের কাছে। এই শিয়ালদায় একটা মেসে থাকি, ফেরার কোনো তাড়া নেই। না ফিরলেও চলে আর কি। কখন যে আপনি থেকে তুইতে নেমে এসেছিল দুজনে, নিজেরাও খেয়াল করেনি। রাতে কি খাস? তরকা রুটি। রোজ? না রোজ নয়, মাঝে মধ্যে ডিমের ঝোল নিই। বাড়ি থেকেই তো যাতায়াত করতে পারিস। তা পারি, কিন্তু তাতে বড় ক্লান্ত হয়ে পড়ি। তোর বাড়ি কোথায়? এতক্ষণে পাবলোর থেকে একটা ফিরতি প্রশ্ন পেয়ে খুশি হলো রূপকথা। একা একা প্রশ্ন করে গেলে কেমন যেন ইন্টারভিউ মনে হয়। তাছাড়া উল্টো দিকের মানুষটার সামান্য কৌতূহল না থাকলে কেমন একটা লাগে। আমার বাড়ি চুঁচুড়ায়। ও, শ্রীরামপুরের পর কটা যেন স্টেশন? 5-6টা হবে, গুনে দেখিনি। তাহলে তো তোকেও অনেকটা যেতে হয়। হয়তো। ক্লান্ত লাগে না? আগে লাগতো না, এবার বোধ হয়। মাঝখানে থেমে যায় রূপকথা। পাবলোও কিছু বলে না। হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। হাওড়ার ব্রিজের আলোগুলো জ্বলে গেছে। অফিস থেকে ফিরছে অনেকে। তাদের ক্লান্ত মুখের দিকে তাকালে মনে হবে তারা শুধু বাড়ি ফিরতে চায়। কিন্তু আজ কেমন যেন বাড়ি ফেরাই ক্লান্তিকর মনে হচ্ছে রূপকথার। বাড়ির দূরত্ব যেন আচমকা বেড়ে গেছে অনেকটা, কিন্তু উপায় নেই। বাড়ি ওকে ফিরতেই হবে। বাড়িতে ফিরে রূপকথা সঞ্জীব বাবুর কাছে ক্লান্তির কথা তুলল। সঞ্জীব বাবু মুখে হাসি নিয়েই বলল, এতদিন তো দিব্যি চলছিল কলেজ, হঠাৎ কি এমন হলো তুই ক্লান্ত হয়ে যাচ্ছিস? বাবার ইশারায় বিরক্ত হলো রূপকথা। সামনের সোফায় বসে বলল, এতদিন ভেবেছিলাম সহ্য করে নেব, কিন্তু দিন দিন যেন ভিড়টা বাড়ছে। কলেজ যাওয়া আসার বাইরে আমার যেন কোনো জীবনই নেই। সকাল হচ্ছে কলেজ যাচ্ছি, আর কলেজ থেকে ফিরতে রাত হচ্ছে ঘুমিয়ে পড়ছি। এটা একটা জীবন হলো? সঞ্জীব বাবু হাল ছাড়ল না। সরাসরি জিজ্ঞেস করলো, তা তুই কেমন জীবন চাস? পিজিতে থাকবি, ইচ্ছে মতো ফিরবি, সারাদিন টোটো করে কলকাতা ঘোরা নামে নেশা ভাঙ করবি, তাই তো? প্রসঙ্গ অন্যদিকে ঘুরছে দেখে সাবধান হলো রূপকথা। স্পষ্টভাবে শেষবারের মতো বলল, আমি পরের মাস থেকে বাড়ি কলেজ যাতায়াত করতে পারবো না রোজ রোজ। কিছু একটা ব্যবস্থা করো। একমাত্র মেয়ের কথা ফেলতেও পারছিল না সঞ্জীব বাবু, কিন্তু এও জানতো এবার কলকাতায় পা বাড়ালে মেয়ে আর ফিরবে না। তাও শেষমেশ কলকাতায় একটা পিজি খুঁজতেই হলো। প্রেসিডেন্সির কাছে পিঠেই ভালো দেখে একটা পিজি পাওয়া গেল। পয়সার জন্য সঞ্জীব বাবু ভাবল না। ঘুপচি ঘরে তার মেয়ের থাকতে অসুবিধে হবে, তাই ঘর বাথরুম সব দেখে শুনে পছন্দ করে নিল। রূপকথা কলকাতার আকাশের চাঁদ হাতের মুঠোয় পেয়ে গেল। কলেজের পাশে একটা ছাদ পাওয়া চাঁদ পাওয়ার থেকে কম কিছু নয়। তাছাড়াও রাস্তাঘাটে পাবলোর সঙ্গে ঘোরা তো থাকলই। এই তো সেদিন পাবলোর সাথে উত্তর কলকাতার কোনো একটা গলিতে হাঁটছিল। পাবলোর ফুল খুব ভালো লাগে। তার উপরে কারোর উঠোন থেকে রাস্তার দিকে ঝুঁকে থাকা ফুল গাছ আরও প্রিয়। বোগেনভিলিয়া, টবে রাখা পাথরকুচি, রঙ্গন, এক একটা মানুষ নিজেদের শখ মতো ফুল রেখেছে নিজেদের উঠোনে। পাবলো রূপকথাকে এক একটা ফুলের নাম জিজ্ঞেস করছিল। রূপকথা উত্তর দিচ্ছিল।
লাল রঙের ছোট ফুলগুলোর নাম জিজ্ঞেস করল পাবলো। রূপকথা যেন অপেক্ষাই করছিল এই প্রশ্নের। উৎসাহের সঙ্গে বলল, এটা পাথরকুচি, আমি চিনি, আমাদের বাড়িতে আছে। পাবলো হাসল। খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, তোর বাড়িতে যা যা আছে তুই সব চিনিস? রূপকথা জানে এ হলো ব্যাডমিন্টন নেটের সামনে তুলে দেওয়া একটা কক। সাঁটিয়ে চাপ মারতে না পারলে সুযোগ নষ্ট। মুখখানা থতমত করে নিয়ে রূপকথা বলল, হ্যাঁ, শুধু নিজেকেই চিনতে পারলাম না। হাঁটতে হাঁটতে কোনো এক কানা গলির মধ্যে ঢুকে পড়েছিল ওরা। এমন একটা কথায় যেন কেঁপে উঠল পাবলো। সাহসের পাঁচিল ডিঙিয়ে হাত ধরল রূপকথার। রূপকথা চোখ বন্ধ করে নিল। এই ভরসাটুকুই যেন তার দরকার ছিল। তবে কলেজে পাবলোর অনেক ফ্যান ছিল। সুচরিতা তাদের মধ্যে একেবারে প্রথম সারির। সন্ধে নাগাদ পাবলোকে সুচরিতাই দখল করে রাখত। আস্তে আস্তে গোটা সন্ধে হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে তার রাগ হলো, আর সেই রাগ গিয়ে পড়ল পাবলোর ওপরে। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, থানা পুলিশের ধার ধারে না কেউ। সুচরিতা টুক করে ফেসবুকে একটা পোস্ট দিল। পোস্টের বয়ান অনেকটা এইরকম, পাবলো আঁকা পুষ্পল প্রেসিডেন্সিতেই পড়ে। এখন তাকে অলিতে গলিতে একজনের সাথে দেখা যায়। আমার সাথে ওইভাবেই দেখা যেত এক সময়, কিন্তু দাদার তো এক মানুষ বেশি দিন ভালো লাগে না। দাদার মধ্যে শিল্পের কয়লা বারবিকিউর মতো চিড়বিড় করে, তাই দাদা অনায়াসে আমাকে ভুলে অন্য কারোর কাছে চলে গেছে। আমার সাথে সেসব সন্ধ্যের চেয়ে নেওয়া অবাধ্য আবদারের কি হবে দাদা? এর সাথে রীতিমতো তারিখ আর সময় ধরে লেখা ছিল এক একটা ঘটনা। কোন বিকেলে কোলে মাথা রেখে পাবলো শুয়ে পড়েছিল, কোন দিন কাঁধে সুচরিতাকে নিয়ে প্রায় গোটা কলেজ ঘুরে বেরিয়েছিল। অভিযোগ মিথ্যে ছিল না, তবে ইঙ্গিতটা মিথ্যে ছিল। কিন্তু তাতে কারই বা কি যায় আসে? অভিযোগের উৎস পেয়ে আরো লোকে এসে অভিযোগ করে গেল। রূপকথা কি করবে ভেবে পাচ্ছিল না। সরাসরি পাবলোকে জিজ্ঞেস করল, এগুলো কি পাবলো? পাবলোর চোখ ছলছলে। গলা নামিয়ে উত্তর দিল, আমরা শুধুই বন্ধু ছিলাম, তার বেশি কোনোদিনই কিছু নয়। যে ইঙ্গিত দেয়া হয়েছে তা ডাহা মিথ্যে, বিশ্বাস কর। আমি বুঝতে পারছি না কি করব বা আমার কি করা উচিত। রূপকথা পাবলোর হাত ধরে সান্ত্বনা দিল। বলল, চিন্তা করিস না একদম, দেখি না ব্যাপারটা কত দূরে এগোয়। তেমন হলে আমি বাবার সাথে কথা বলবো। বাবা তো চন্দননগর কোর্টে প্র্যাকটিস করে, এদিকে ওদিকে অনেক জানাশোনা আছে, কাজ হবে তাতে। কিন্তু তেমন কিছুই করতে হলো না। সুচরিতা যতখানি আগুন ছড়াবে ভেবেছিল তা হলো না দেখে দমে গেল। তাছাড়া এসব নিন্দে ছড়ালে এ চত্বরে অনেক সময়ই কাছের মানুষ দূরে চলে যায়। রূপকথা পাবলোর পাশে দাঁড়িয়েছে দেখে অনেকেই অবাক হলো। অনেকদিন কেটে যাওয়ার পর অভিযোগ থিতিয়ে গেল। রূপকথারও ভালো বন্ধু হিসেবে একটা নাম হলো। পাবলো নিজেও তার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। ওই সময়ে রূপকথা বেঁকে বসলে মানসিকভাবে ভেঙে পড়ত। ওদের দেখা সাক্ষাৎ আরও বেড়ে গেল। প্রায় গোটা দিনই একসঙ্গে কেটে যেত। এই হয়তো রূপকথা নাচের প্র্যাকটিস করছে, গিটার নিয়ে বসে আছে পাবলো, কিংবা এই হয়তো দুজনে একসঙ্গে ট্রেনে চেপে চলে যাচ্ছে দূরের ঠিকানায়। সপ্তাহ শেষেও রূপকথার বাড়ি ফেরা কমে আসতে লাগলো। ছুটির দিনে এক একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল ওরা। পার্ক স্ট্রিট সিমেট্রি, ময়দান কিংবা প্রিন্সেপ ঘাটের মতো কলকাতা ঘেঁষা জায়গাও তার মধ্যে ছিল। ময়দানের রোদ তখন ঢলে পড়ছে পশ্চিমে। ভিক্টোরিয়ার পরিটুকু দেখা যাচ্ছিল। চারদিকে কেমন যেন কুয়াশার চাদর। কাছের মানুষটাকেও স্পষ্ট দেখা যায় না। রূপকথা পাবলোর গা ঘেঁষে বসেছিল। অন্যমনস্ক হয়ে বলল, আমায় ছেড়ে যাস না কখনো।
পাবলো অন্যদিকে তাকিয়ে বলল, যাব না। রূপকথা পাবলোর দিকে চোখ ফিরিয়ে জিজ্ঞেস করল, ভালোবাসিস আমায়? পরিস্থিতি এমনই ছিল, পাবলোর হাতে না বলার মতো সুযোগ ছিল না। সুযোগ থাকলেও হয়তো না বলতো না। সোজা হয়ে বসে জড়িয়ে ধরল রূপকথাকে। কানের কাছে মুখ নিয়ে এসে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি।